আমরা অনুরোধ করতে চলেছি এই জায়গায় দয়া করে ফাঁকা করে দিন, স্টেজটা দয়া করে ফাঁকা। আমাদের সম্মানীয় অতিথিদের বরণ করে নেওয়ার জন্য প্রথমে আমরা বরণ করে নিচ্ছি জেলা তৃণমূল মাইতি বুদ্ধ মণ্ডল, উত্তম রায়, আমাদের রাজ্যসভার সাংসদ, আমাদের সকলের প্রিয়, সকলের ভালো করে হাতে দিন। দিয়ে সম্বোধন জানাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী প্রসেন বাংলা যুব শক্তি। এরপর প্রতিনিধিবৃন্দ, কোঅর্ডিনেটর, এরই মাঝখানে জুন মাসের 11 তারিখ মোস্ট প্রবাবলি 11 জুন না 11 জুন করতে পারেনি। আমি আমার পক্ষ থেকে এবং নির্বাচনের পক্ষ থেকে, জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞ। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 11 তারিখ যখন ঘোষণা করেন যুব শক্তির রাজ্য কোঅর্ডিনেটর হচ্ছে, সেই শহরের কমিটির 2 কনভেনার সিদ্ধান্ত নমস্কার। প্রথমেই আমি আমার প্রণাম জানাই এবং যতবারই এই পবিত্র ঐতিহাসিক পশ্চিম মেদিনীপুরের মাটিতে আমি পা রাখি ততবারই কিন্তু আমি নিজেকে গর্বিত বোধ করি। তো আবার সেই সুযোগ বা সৌভাগ্য আমার এসছে, আমি আবার এই মাটিকে প্রণাম জানাই এবং সর্বোপরি প্রণাম জানাই আপনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী, যিনি যথাক্রমে এই মুহূর্তে রাজ্য তৃণমূল যে যুবশক্তি, যেটা আমরা গত 11ই জুন যেটা আমাদের শুভ উন্মোচন হয়, সেই কোঅর্ডিনেটরের একজন অন্যতম সদস্য এবং ওর সঙ্গে আমার প্রথমবার কাজ। এর আগে অনেকবার দেখা হয়েছে 21শে জুলাইয়ের মঞ্চে, এদিক ওদিক যুবর কোনো না কোনো কার্যকলাপের মধ্যে দিয়ে আমরা মিলিত হয়েছি, কিন্তু এই প্রথমবার যখন একসঙ্গে আমরা কাজটা করছি, আজকে সত্যি বলছি যে ও যদি আমার সঙ্গে না থাকতো তাহলে হয়তো এত সুদরুণভাবে নিখুঁতভাবে আমি কাজটা করতে পারতাম না। তাই অসংখ্য ধন্যবাদ নির্মাণকে। আমরা আজকে বলতে গেলে যে কোনো রকমভাবে রাজনৈতিক বক্তব্য রাখতে কেউ আসেনি, আর যেভাবে আমাদের আগের বক্তারা নির্দিষ্ট করে সুদক্ষতার সাথে সুদারুণভাবে বক্তব্য রেখেছেন, তারপর আর আমার বলারও কিছু নেই। আজকে আমরা তথা নির্মাল্য এবং আমরা শুনতে এসেছি আপনাদের তরফ থেকে বক্তব্য, কারণ আপনারা জানেন যে এই যে যুবক যুবতীদেরকে নিয়ে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট স্বপ্ন, এবং তার অনেকটা কিন্তু ভার এবং দায়িত্ব আমাদের এই কাঁধে রয়েছে, এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের নেতা তথা সাংসদ এবং সর্বভারতীয় তথা বাংলার রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগটা নিয়েছেন, এবং সেই উদ্যোগকে ত্বরান্বিত করার জন্যেই আজকে কিন্তু নির্মাল্য, আমি এবং আমাদের সঙ্গে রয়েছেন আরও আমার কোঅর্ডিনেটর ভাইরা, তারা গোটা বাংলাব্যাপী এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। লক্ষ্য একটাই, লক্ষ্য হলো যেভাবে সমাজের বুকে কাজ করা আমাদের যুবকরা রয়েছেন, আমাদের যুবতীরা রয়েছেন, তাদেরকে চিহ্নিত করা। তারা বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি যে বিভিন্ন সময় যখন তার পাশের বাড়ি থেকে শুরু করে গোটা সমাজও কোনো না কোনো দুর্যোগের মুখে কবলে পড়েছে, কোনো দুর্নীতির কবলে পড়েছে, যখন অনেক রকম প্রবলেম ফেস হয়েছে, তখন কিন্তু তারা নিঃস্বার্থভাবে সেই পাশের মানুষটার পাশে গিয়ে তারা দাঁড়িয়েছে এবং খুব দক্ষতার সাথে তারা কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করেছে, সেই মানুষটাকে তার সেই প্রবলেমটা থেকে বার করে তাকে কিন্তু একটা সলিউশন দিয়েছে। আমাদের লক্ষ্য সেই সমস্ত মানুষদের তথা যুবক এবং যুবতীদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বোঝানো যে যুবশক্তি, যে বাংলা যুবশক্তি, এই প্ল্যাটফর্মটা কি, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। আমি জানি যে
আমরা সকলেই জানি যে গোটা পৃথিবী এখন করোনার প্রকোপে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি আমার ব্যক্তিগত অনুভূতি যে আমাদের বাংলা তথা ভারতবর্ষ গত 6 বছর আগেই করোনা এসে গেছে, যবে থেকে মোদি আর শাহের গভর্নমেন্টটা এসছে তবে থেকে আমরা করোনার সঙ্গে লড়ছি। এবং কে লড়ছেন, কে আমাদেরকে পথ দেখাচ্ছেন, কে সেই দিক দেখাচ্ছেন? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা গর্বের সাথে বলতে পারি যে আজকে এই রাজ্যের যিনি অভিভাবিকা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা এই গর্বটা কিন্তু শুধুমাত্র এই গোটা বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বের মধ্যে সীমাবদ্ধ। কারণ আমার যে অন্য কাজও রয়েছে, আমার যে প্রফেশন রয়েছে, তার তাগিদে বিভিন্ন প্রান্তে এদিক ওদিক যেতে হয়। এবং সেখানকার মানুষ যখন শোনেন যে আমরা বাংলা থেকে এসেছি, আমরা ভারতবর্ষ থেকে এসেছি, এবং সেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সেই নামটা যখন তারা জানেন, বিশ্বাস করুন এই মাটিতে দাঁড়িয়ে বলছি, সেই বিদেশের মাটিতে দাঁড়িয়েও কিন্তু এই বুকটা চওড়া হয়ে যায়, সত্যি বলছি। তো কাজেই যে নেত্রী আমাদের ওপর এতটা ভরসা করেন, তার প্রতি কোনো রকম অন্যায়, কোনো রকম অত্যাচার আমরা তো সহ্য করব না। কারণ আমরা তার কর্মী, আমরা তার সৈনিক, এবং সর্বোপরি এই যে তৃণমূল কংগ্রেস যে বাড়িটা বা যে এই ফ্যামিলিটার নাম, আমরা সেই ফ্যামিলির সদস্য। তার জন্য আমরা গর্বিত বোধ করি, এবং সেই ফ্যামিলির সদস্য হিসেবে কোনো রকমভাবে আমরা সেই কোনো রকম মানুষকে কোনো সুযোগ বা প্রশ্রয় দেব না যে কোনো আঙুল, কোনো চোখ আমাদের এই বাড়ির দিকে উঠবে। আর কিছু এরকম ভুলভাল কথা বলে আমাদের মিডিয়া বন্ধুরা রয়েছেন, তাদের থেকে মাইলেজ নেওয়ার চেষ্টা করে, তাদেরকে করতে দিন, তাদেরকে বেশি পাত্তা দেবেন না। তারা বেশি গণতন্ত্র নিয়ে লাফায়, আরে গণতন্ত্র মানে বলেই, আমাদের নেত্রী মানেন বলেই তারা এইসব উল্টোপাল্টা কথা বলেও বাংলার মাটিতে থাকতে পারছে। যদি কোনো রকমভাবে নেত্রী একবারের জন্য ইশারা করেন, তাহলে যথেষ্টভাবে প্রসেনজিৎদা রয়েছেন এবং নির্মাল্য রয়েছে, তাকে কিন্তু এখান থেকে ঘাট ধরে ভাট্টা করে দেবে, এটা আমরা জানি। কিন্তু সেই প্রসঙ্গে আমরা এখানে কথা বলতে আসিনি। কিন্তু আমাদের যেটা বললাম যে আজকের লক্ষ্য হচ্ছে যুবক এবং যুবতীদের। এখানে যে সকল আপনারা ডিস্ট্রিক্ট কমিউনিটার রয়েছেন, আমাদের ফিল্ড ইউনিট মেম্বাররা রয়েছেন, তাদের থেকে আজকে আমরা শুনব। এবং আরও একটা আনন্দের বিষয়, কুর্নিশ জানাই আপনাদের সকলকে, কারণ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তো ডেলি ডেটা ওয়াইজ একটা ফরম্যাট মেনটেন করছি, শিডিউল মেনটেন করছি, এবং সেটা মেনটেন করছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রোজ আমাদের সঙ্গে রাত্রিবেলা করে ভিসি করছেন, কোন জেলায় কোন কাজ চলছে, কতটা কাজ চলছে সেটা এগোচ্ছেন। সেখানে যদি কোনো সংশোধন করার থাকে তিনি সেটা আমাদেরকে সংশোধন করে দিচ্ছেন সেই ডিজিটাল মাধ্যমের মধ্যে দিয়ে। আমরা জানি যে এখন এই সমাজে কতটা ডিজিটালি আমরা এগিয়ে গেছি এবং তার ইম্পর্টেন্স কতটা, সেই ইম্পর্টেন্সটাকে মাথায় রেখে আমরা যাই করি না, যারা আমাদের বিরোধীরা রয়েছে তারা তো কোনো রকম কাজ করে না, তাদের খেতে কোনো কাজ নেই, তো সুতরাং তারা বিরোধিতাই করে যাবে, ভুলভাল বকে যাবে। কিন্তু আমাদের কাজ তাদেরকে সেইভাবে জবাবটা দেবো কীভাবে? নিরপেক্ষতার সাথে। আমরা জবাবটা তাদেরকে কীভাবে দেবো? গণতান্ত্রিকভাবে। কারণ তাদের রুচি আর আমাদের রুচি এক নয়, তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক নয়। আমরা যখন দেখবো যে আজকে এই জেলা পরিষদের বাইরে যদি কোনো রকম অঘটন ঘটে থাকে কোনো রকমভাবে, এবং সেটাকে একটা মিথ্যা ফেক নিউজ করে যদি আমাদের বিরোধী দল সেটাকে প্রচার করে, আমাদেরই তখন দায়িত্ব হবে সেই জায়গাটাতে পৌঁছে গিয়ে প্রপারভাবে সেটাকে ইনভেস্টিগেট করে সেই ডিজিটাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসল ঘটনাটা তুলে ধরা। তবেই কিন্তু আমরা তাদের মুখটাকে বন্ধ করতে পারবো। আমাদের ঘাড়ে অনেক দায়িত্ব, কারণ আমাদের ওপর বিশ্বাস করছেন স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই বিশ্বাসটাকে খণ্ডিত করার সাহস আমাদের কারণ নেই। এবং আমি মনে করি যে অনেক জায়গাতেই যে আমরা জেলা এতদিন ধরে ঘুরেছি, অনেক জায়গাতে অনেক রকম কথা আমাদেরকে শুনতে হচ্ছে। যখন আপনাদের কাছে মাইক যাবে আপনারাও বলবেন এবং নির্দ্বিধায় বলবেন, আমরা সেটাই শুনতে এসেছি। তো অনেক জায়গায় সেটাই শুনছি যে না দাদা, আমরা আজকে এটা নিয়ে গেছিলাম আমাদের যুবযোদ্ধাকে রেজিস্টার করার জন্য বা তাদের সঙ্গে কথা বলার জন্য বা তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু অনেকে আমাদেরকে এরকম প্রবলেম করছে, কি হবে, কেন হবে, কি জন্য, এরকম ভাষায়, আরও নিন্দনীয় কিছু ভাষায়। মেনে নিতাম যদি সেই ভাষাগুলো আসতো বিরোধী দলের থেকে, কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে ভাষাগুলো আসছে আমাদেরই দলের ভেতর থেকে, কিছু মানুষদের থেকে। আমি তাদেরকে অনুরোধ করবো বা বলবো যে দয়া করে এই ব্যক্তি স্বার্থ,
নিজের স্বার্থ দলের ঊর্ধ্বে আনবেন না। কারণ যেভাবে আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটররা, যেভাবে আমাদের ফিল্ড ইউনিট মেম্বাররা মাঠে ঘাটে গিয়ে খাটছে, যুব যোদ্ধাদেরকে বোঝাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সম্বন্ধে, সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে, সেখানে যদি আপনার কোনো রকম বিরোধিতা করেন, তাহলে আমরা এখানে মনে করব যে তিনি এত বড় হয়ে গেছেন যে তিনি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন। এবং বাধ্যতামূলক আমাদের কর্তব্য অনুযায়ী, আমাদের ডিউটি অনুযায়ী আমরা সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে তুলে ধরব। কাজে এটুকুই আমি অনুরোধ করব, সকলে মিলিতভাবে কাজ করুন। বাড়িটা আছে বলেই আমাদের পরিচয়, বাড়িটা না থাকলে আমরা কেউ নই। যে মানুষটা আজকে সম্মান করছে, বাড়িটার সদস্যদের পদ থেকে যদি আমরা চলে যাই, বাড়িটাই যদি ধসে পড়ে, সেই মানুষটা কালকে ঘুরে তাকাবে না। এমন উদ্ধত দেখাবো না নিজের চেহারের দম্ভে যে আমার মানুষটা অন্যদিকে মুখ তাকিয়ে থাকবে। চেহারা আজকে আছে, কালকে নেই। কিন্তু যে আদর্শ আমাদেরকে দেখিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আদর্শে যদি আমরা চলতে পারি আদর্শিত হয়ে, তাহলে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আমরা হাজার হাজার মানুষ আমাদের পাশে পাবো, আমাদের সাথে পাবো। এবং এই মুহূর্তে আরও একটা কথা বলি যে পশ্চিম মেদিনীপুর সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ যুবযোদ্ধা দিয়েছে। আজকের তালিকা অনুযায়ী টোটাল রেজিস্ট্রেশন এই মুহূর্তে এসছে 19,155, যেটা আমাদের লক্ষ্য ছিল তারও অনেকটা ঊর্ধ্বে। এবং কুর্নিশ আপনাদের সকলকে এটা জোরে হাতটা দিয়ে আপনারা নিয়ে দেখছেন। আমি বেশি আমার বক্তব্য রাখবো না, কারণ এরপর যে টেকনিক্যাল অ্যাসপেক্টটা, কোথায় কি রেজিস্ট্রেশন প্রবলেম হচ্ছে, কোথায় কার লিঙ্ক পেতে প্রবলেম হচ্ছে, কোথায় কার কী প্রবলেম হচ্ছে, সেটা টেকনিক্যাল এটা খুব সুন্দরভাবে নির্মাল্য সামলাচ্ছে, নির্মাল্য সেটা দেখছে, আমরা দেখছি। তো আমি নির্মাল্যকে বেশি দেরি না করে মাইক্রোফোন তুলে দেবো, কারণ এরপরে আমাদের আবার ঝাড়গ্রামে সভা রয়েছে, ঝাড়গ্রামে এই মিটিংটা রয়েছে, সেখানকার মানুষদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের থেকে আমরা জানবো তাদের কী প্রবলেম। তো এই বলে আমি আমার এই মুহূর্তের জন্য বক্তব্য শেষ করছি। আপনারা সকলে একাগ্রতা মেনে চলুন, একত্রিত থাকুন। ঝড় যতই আসুক, যদি একাত্ম থাকে, যদি একসঙ্গে আমরা থাকি, ঝড়ও তুচ্ছ হয়ে যাবে আমাদের সামনে। তাই বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু নিজে ভালো থাকবো, নিজে সুস্থ থাকবো সেটা নয়, কারণ সেটা কিন্তু ভাবতে আমাদের নেত্রী শেখাননি। অপরকে ভালো রেখে তবে আমরা ভালো থাকবো, সেটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। এবং আরও একটা যে বললাম, এই 19,155, তার মধ্যে বেশ কিছু বুথ রয়েছে, টোটাল 4,000-এরও বেশি এখানে এই জেলায় বুথ রয়েছে। তো সেই বুথগুলোতে নির্মাল্যকে আমি অনুরোধ করবো যে বেশি করে ফোকাস রাখার জন্য, প্রসেনজিৎটাকে অনুরোধ করবো সেই বুথগুলোতে ফোকাস করার জন্য। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটররা রয়েছেন, ফিল্ড ইউনিট মেম্বাররা রয়েছেন, তাদেরকেও বলবো। কারণ প্রায় 4,000-এর ঊর্ধ্বে যে বুথ রয়েছে টোটাল, তার মধ্যে কিন্তু এখনও জিরো রেজিস্ট্রেশন হয়ে রয়েছে, বা জিরোর থেকে একটু বেশি, মানে মোটামুটি 20 জনের থেকে কম, প্রায় 2,000 বুথ। হ্যাঁ, 2,000 বুথ। তো সেইগুলোকে কিন্তু মাথায় রেখে আগামী আর মাত্র কয়েকটা দিন, 11 তারিখের মধ্যে আমাদেরকে পুরো কমপ্লিট ডেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে। এবং যেটা আমাদের নেতা টার্গেট করেছিলেন যে 1 মাসের মধ্যে তিনি 1 লক্ষ যুবযোদ্ধাদের চান। আবার গর্বের সঙ্গে জানাই যে মাত্র কিছু দিনের মধ্যে, 18 দিন হয়তো হবে, তাই 18 তো এখন 18 দিনের মধ্যে, হ্যাঁ 18 দিনের মধ্যে আমরা প্রায় 2,18,000-এর বেশি যুবযোদ্ধাদেরকে পেয়েছি। সত্যি তাই। এতেই বোঝা যাচ্ছে যে যে যাই বলুক, ফেক নিউজ ক্রিয়েট করুক ডিজিটালি মাধ্যমে বা যেভাবে সামনাসামনি, তাদেরকে আমরা তোয়াক্কা করি না। যুব শক্তি হলো আমাদের আসল শক্তি, তারা হলেন আমাদের হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ড যেন আজীবন সোজা থাকে, এবং সেই হৃৎপিণ্ড সোজা থাকলে আমরা কিন্তু অনেক দূর চলতে পারবো। আমি বেশি সময় নেব না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যেটা বললাম, অন্যকে সুস্থ রেখে নিজে ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি দুটো বিষয় মূলত আপনাদেরকে বলবো, যেটা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সম্মানীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহাশয়। তিনি সবিস্তারে যুবযোদ্ধার কারণ, কেন যুবযোদ্ধার প্রয়োজনীয়তা হয়েছে, তার খানিকটা উনি বলে গেছেন। যারা সামনে বসে আছেন, ডিস্ট্রিক্ট মেম্বার অথবা ফিল্ড ইউনিট মেম্বার,
যারা যুব যোদ্ধার রূপকার, তারা যখন মানুষের কাছে যাচ্ছে, ছেলেদের কাছে যাচ্ছে, মেয়েদের কাছে যাচ্ছে, অনেকের মধ্যে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল যে কেন এই যুব শক্তি, যেখানে তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল যুব কংগ্রেস আছে, মহিলা তৃণমূল কংগ্রেস আছে, ক্ষেত মজুর কিষাণ আছে, তারপরে আবার যুব শক্তি কেন? আপনারা প্রত্যেকেই জানেন এবং দেখেছেন এবং উপলব্ধি করেছেন, বাংলার মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী প্রত্যেকবার 21শে জুলাই শহীদ স্মরণের মঞ্চ থেকে একটাই কমন বার্তা তিনি প্রত্যেকবার দেন, সমাজ গড়ার কারিগর হলো ছাত্র যুব। সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যাদের কাঁধে তারা হচ্ছে ছাত্র যুব। তিনি স্লোগান বাঁধেন, ছাত্র যুব বাঁধো জোট, মানুষের কাজে এগিয়ে চল। তার সেই স্বপ্ন, তার সেই আশা, সেটাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছেন সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ, আমাদের সকলের প্রিয় অভিষেক ব্যানার্জি মহাশয়। এবং যুব শক্তি একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম। যুব শক্তি কিন্তু কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয়। কেন এই নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কেন যুব শক্তি? আপনারা প্রত্যেকেই অবগত হয়েছেন, গত 30শে জুন 2020 সালে ভারতবর্ষের কেরালাতে প্রথম কোভিড-19 পেশেন্ট আইডেন্টিফাইড হয় এবং এই খবর ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বাস্থ্য দপ্তরের তার মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী প্রত্যেকেই অবগত হন। আমরা ভারতবাসী জানুয়ারির গোড়ার দিকে বিশ্বের অন্যান্য দেশে এই করোনা কি এফেক্ট করেছে, কতটা মহামারীর আঘাত ধারণ করেছে, আমরা কিন্তু সংবাদ মাধ্যম এবং ফেসবুক, সোশ্যাল মিডিয়ার অন্যত্র ভাবে আমরা জানতে পারি। কিন্তু খুব খেয়াল করবেন, মাইনরলি 30শে জুন থেকে প্রথম লকডাউনের ডেট 24শে মার্চ, তার মাঝখানে 22শে মার্চ জনতা কারফিউ নামে একটা চমক। করোনা ভারতবর্ষে কিন্তু পায়ে হেঁটে প্রবেশ করেন। 30শে জানুয়ারি থেকে 24শে মার্চ এই বিশাল গ্যাপ পিরিয়ডে ভারতবর্ষের বাইরে থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে, ভারতবর্ষের কোন এয়ারপোর্টে এই গ্যাপ পিরিয়ডে যারা ভারতবর্ষে প্রবেশ করছে তাদের স্যানিটাইজিং প্রসেস করা হয়নি, তাদের টেম্পারেচার দেখা হয়নি, তাদের সোয়াব টেস্ট করা হয়নি। তারা ভারতবর্ষের বিভিন্ন দেশ থেকে, যে দেশগুলো করোনা এফেক্টেড হয়েছে, তারা ওখান থেকে ভারতবর্ষে ব্যাক করেছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ব্লকে গেছে, বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন অঞ্চলে গেছে, মিউনিসিপ্যালিটিতে ঢুকেছে, পৌরসভায় ঢুকেছে। এটা এক প্রকার কেন্দ্রীয় সরকারের করোনা মোকাবিলায় সবচেয়ে বড় ব্যর্থতা। এবং পরবর্তী ক্ষেত্রে এই কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে ভারতবর্ষের কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সার্বিকভাবে ভারতবর্ষের প্রত্যেকটা জেলা যেখানে মুখ্যমন্ত্রীরা আছেন তাদের সাথে আলোচনা করে সার্বিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। তিনি মোহাম্মদ বিন তুগলক, তিনি মনে করেছেন 24 তারিখ থেকে লকডাউন ঘোষণা করব, তিনি করে দিয়েছেন। ঠিক যেমনটি করেছিলেন তিনি নোটবন্দির সময়। হঠাৎ রাত্রি 12টায় আমরা প্রত্যেকে জানতে পারলাম যে আগামীকাল থেকে 500 টাকা, 1000 টাকার নোট বাতিল। আপনার বাড়ি থেকে ব্যাংক কতটা দূর, পাহাড়ের কোন এলাকায় যেখানে একটা ব্যাংকে আপনাকে গিয়ে নোট এক্সচেঞ্জ করতে, টাকা তুলতে সারা দিনটা আপনার চলে যাবে, কোনো পরিকাঠামো ছাড়া তিনি নোটবন্দি ঘোষণা করেছেন। তিনি তার পাগলামির পরিচয় ঠিক সেই সময় দিয়েছিলেন। আবার 24 তারিখ 24শে মার্চ সেই পাগলামির পুনরাবৃত্তি তিনি করলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে 24শে মার্চ লকডাউন ঘোষণা করলেন, একটা আনপ্রিপেয়ার্ড লকডাউন। ফল সারা ভারতবর্ষ দেখেছে।
যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত কম বেশি। আমরা সেই দৃশ্য দেখেছি যেখানে একটা স্টেশনে পরিযায়ী শ্রমিক মা সে মারা গেছে, পাশে তার বাচ্চা তার মাকে টেনে তোলার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে মা অনেকদিন ধরে এখানে পড়ে আছি, ট্রেন এসছে এবার বাড়ি চল। এই ভারতবর্ষ আমরা চাই। স্বাধীনতা সংগ্রামীরা যেদিন নিজেদের প্রাণ বলিদান দিয়ে ভারতবর্ষ স্বাধীন করার লক্ষ্যে এগিয়ে গিয়েছিলেন, তারা সেই ভারতবর্ষ কিন্তু এই ভারতবর্ষ নয়। কিন্তু খেয়াল করুন পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম। হাইকোর্টে পর্যন্ত হলফনামা দিয়ে বলা হয়েছে যে পরিমাণ পিপিই কিট এবং টেস্টিং কিট এই রাজ্যকে দেওয়ার কথা ছিল তার ন্যূনতম পার্সেন্টেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই রাজ্যে দেয়নি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তার সিপিএম এর বিরুদ্ধে লড়াই, মাঠে নেমে লড়াই, বুক চিতিয়ে লড়াই, আমরা প্রত্যেকেই তার সাক্ষী। ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি নিজের জীবন বিপন্ন করেও মানুষের স্বার্থে, মানুষকে রক্ষা করার স্বার্থে রাস্তায় নেমেছে প্রত্যেকদিন, হসপিটালগুলো ভিজিট করেছেন, ডাক্তারবাবুরা ঠিক মতো আসছেন নাকি দেখছেন, বাজার যাতে অগ্নিমূল্য না হয় লকডাউন পিরিয়ডে তিনি বাজারও পর্যন্ত পরিক্রমা করেছেন। একমাত্র দল তৃণমূল কংগ্রেস এই লকডাউন পিরিয়ডে যার এমপি, যার এমএলএ, যার জেলা সভাপতি, যুব সভাপতি, মহিলা সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা সভাধিপতি, গ্রাম পঞ্চায়েতের সামান্য সদস্য, পৌরসভা চেয়ারম্যান, কাউন্সিলর প্রত্যেকে কিন্তু রাস্তায় নেমেছে, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে নিজেদের সামর্থ্য মতো। আপনারা জানলে খুশি হবেন, ভারতবর্ষের ইতিহাসে কোন এমপি টানা 42 দিন ডেলি 1 লক্ষ মানুষকে খাবার করে পৌঁছে দেয়নি। এটা একমাত্র করে নজির সৃষ্টি করেছেন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তিনি আর কেউ নন, সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহাশয়। প্রত্যেক দিন 1 লক্ষ মানুষের জন্য খাবার টানা 42 দিন তিনি করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন সেই সময়। তার সাথে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, শুধু যুব তৃণমূল কংগ্রেসের লিডার বা কর্মীরা নয়, তার নিজস্ব কেন্দ্রের অনেক সাধারণ বাড়ির ছেলে যারা সরাসরি পলিটিক্সের সাথে যুক্ত নয়, যারা এখনো পলিটিক্সের আঙিনায় পা রাখেনি, এরকম একটা ইয়ং জেনারেশন 18 থেকে 35 বছর বয়স তাদের, তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি সেটা উপলব্ধি করেছেন এবং সেই সমস্ত নন পলিটিক্যাল ছেলে এবং মেয়ে যারা মানুষের কাজ করতে ইচ্ছুক, যারা মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছুক, এবং আপনারা নিজেরা উপলব্ধি করেছেন আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার শহরে কখনো কোনো অঘটন ঘটলে, কারো মৃত্যু হলে দেখবেন 1-2 ছেলে কমন যারা শ্মশানে যায় বা তারা কবরখানায় যায় বা তারা সমাধিস্থলে যায়। এরকম কিছু ছেলে আছে যারা কমন গ্রামের ক্ষেত্রে, শহরের ক্ষেত্রে, তারা পাড়ার কেউ বিপদে পড়লে সবার আগে চলে আসে। আমাদের কাজ, যারা এই কাজগুলো মানুষের স্বার্থে করছে, একটা নির্দিষ্ট পাড়ার মধ্যে করছে, একটা নির্দিষ্ট জিপির মধ্যে করছে, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে করছে, তাদেরকে একটা বৃহত্তর প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে যুব শক্তি। সেই কারণেই কিন্তু যুব শক্তির উদ্ঘাটন হয়েছে। যুব শক্তি মানে এটা নয়, আপনাদের মনে অনেকেই প্রশ্ন থাকতে পারে যে পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের কমিটি আছে, ব্লক সভাপতিরা আছেন যুব, তারপরেও কেন ডিসি মেম্বার, তারপরেও কেন ফিল্ড ইউনিট মেম্বার, আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এবং আমি যেহেতু এই জেলার ছেলে, আপনাদের বাড়ির ছেলে, ঘরের ছেলে, যারা ডিস্ট্রিক্ট কমিটিতে আছে, ব্লক কমিটিতে সভাপতি হিসাবে আছে, ইভেন অঞ্চলে আছে, বুথে আছে, কোনো না কোনো ব্লকের, কোনো না কোনো বুথের প্রত্যেকের সাথে দৈনন্দিন আমার সাথে কথা হয়, সবার সাথে হয়তো সামনাসামনি না হলেও ফোনে, হোয়াটসঅ্যাপে কথা হয়। বিভিন্ন জায়গা থেকে আমরা খবরও পেয়েছিলাম যে স্টার্টিং এর ক্ষেত্রে
কিছু মানে প্রথমেই যখন এটা লঞ্চ হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে কর্মসূচিতে কিছু জায়গায় সমস্যা হয়েছিল। আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলাম এবং আজকেও ক্লিয়ারলি বলতে চাইবো আপনাদেরকে। একটা ব্লকের সভাপতি যুব তৃণমূল কংগ্রেস, সেই সভাপতি মিছিল করবে, মিটিং করছে, মানুষের কাজ নিয়ে বিডিও অফিসে যাচ্ছে, পঞ্চায়েতে যাচ্ছে, যেখানে উন্নয়নের কাজ হচ্ছে দাঁড়িয়ে থেকে কাজ করাতে হচ্ছে, তারপরেও তাকে তার পেটটা চালাতে হচ্ছে। তাহলে একটা মানুষ যে ব্লকের সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের দশভূজা হয়ে কাজ করলো, যে সময়সীমা আমাদের প্রত্যেকদিন পাই কাজ করা, তাতে সবটা একজনের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণেই কিন্তু যারা ফিল্ড ইউনিট মেম্বার, যারা আপনার ব্লকে আপনার অঞ্চলে নতুন যুব যোদ্ধাদের তুলে আনছে, নন পলিটিক্যাল ছেলে মেয়ে যারা এখনো পর্যন্ত পলিটিক্সের সাথে যুক্ত নয়, মনে রাখবেন একটা টাইম আসবে যখন একটা ব্লকের 5 জন ফিল্ড ইউনিট মেম্বার এভারেজ 50 জন করে যদি নতুন যুব যোদ্ধাদের জয়েন করায়, আপনার ব্লকে 250 যুব যোদ্ধা। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে এই 250টা কোথাও কোথাও 300, 350, 400 পর্যন্ত পৌঁছচ্ছে বিভিন্ন ব্লকে। আগামী দিনে যারা ব্লক সভাপতি আছেন যুব তৃণমূল কংগ্রেসের, সেই 250-300-র মধ্যে যদি 50% যুব যোদ্ধাকে আপনার ব্লকে আপনি সরাসরি যুব তৃণমূল কংগ্রেসটা করাতে পারেন, তাহলে আলটিমেটলি হাতটা আপনার শক্ত হবে। আপনি একটা রেডিমেড টিম পাচ্ছেন, যে টিমটাকে যদি আগামী দিনে যারা ডিসি মেম্বার আছে ওই ব্লকের দায়িত্বে, তাদের সাহায্যে, যারা ফিল্ড ইউনিট মেম্বার আছে তাদের সাহায্যে আপনি যদি তাদের মধ্যে থেকে 50% কেও আপনার দলের যুব সংগঠনে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার ডান হাত বাম হাত ব্লক সভাপতির বোথ সাইড সেফ। আপনার হাত শক্ত মানে জেলার হাত শক্ত, জেলার হাত শক্ত মানে রাজ্যের হাত শক্ত। আলটিমেটলি আমরা যেখানে যেভাবেই সংগঠনের জন্য কাজ করি না কেন, সেটা আলটিমেটলি দলের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সুতরাং ডিস্ট্রিক্ট কমিটি যারা মেম্বার আছেন, ব্লক সভাপতি যারা আছেন, তারা কেউ এটা ভাববেন না যে আপনাদের মাথার উপর কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে। যারা ডিসি মেম্বার হিসেবে কাজ করছে, যারা ফিল্ড ইউনিট মেম্বার হিসেবে কাজ করছে, আপনার সহযোদ্ধা হিসেবে কাজ করবে, যাতে আগামী দিনে অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট এখন আপনার যদি ডাকে শুধু যুব সংখ্যা দেখা যায় 50-100, আগামী দিনে সেটা 300-350, সেই সংখ্যাটা আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে কিন্তু এই ফিল্ড ইউনিট মেম্বাররা। তাই তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে দলের সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে, তৃণমূল যুব কংগ্রেসের সাথে, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। দ্বিতীয় আরেকটা জিনিস আপনাদের সামনে বলার চেষ্টা করব, আমরা সবাই এখানে মঞ্চে যারা সিনিয়ররা আছেন, তারা প্রত্যেকেই দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সাথী। অজিত বাবু আছেন, উত্তরদী আছে, দীনেশ বাবু আছেন। তারা কল্পনা করতে পারেননি যে একটা টাইম আসবে যখন আমার নেত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে মিটিং করতে হবে। আপনারা যারা নিচে বসে আছেন, প্রধান কারিগর যুব যোদ্ধা, আপনারা কখনো ভেবেছিলেন যে ফেসবুকের মাধ্যমে পার্টির প্রচার হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপ নামক একটা গ্রুপ থাকবে, যে গ্রুপে আপনি ছবি পোস্ট করবেন এবং সেটা হাজার লাখ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। 2020 it's a digitization revolution in politics. যে ডিজিটাইজেশনের আওতায় সেন্ট্রাল গভর্নমেন্ট ইটসেলফ চলছে, যে ডিজিটাইজেশন প্রসেসের আন্ডারে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট চলছে, nowadays every political party is going to be digitized. Yuva Shakti is a part of digitization. আমরা যারা এখানে উপস্থিত আছি,
ইয়ং জেনারেশনের অনেকে আছে বিকেলবেলা হলে গাড়ি নিয়ে আড্ডা মারতে যায়, কোথাও একটা দাঁড়ালো বাইক রেখে যে যার আড্ডা মারছে। আমরাও মেরেছি একসময়, আমরা আড্ডা মারতাম, গাড়ির উপর বসে চা খেতাম, নিজেদের মধ্যে ইন্টারাকশন করতাম। এখন 5টা গাড়ি 5 দিকে 5 জন বসে আছে, কেউ কারোর সাথে ইন্টারাকশন করছে না, যে যার ফেসবুক করছে। বাড়িতেও সেম জিনিস, বাবা একদিকে মোবাইল করছে, মা একদিকে করছে, দিদি একদিকে, দাদা একদিকে, আমি একদিকে। So digitization is a part of our life. We have to capture the digitization process. এবং এই digitization process in politics, that is called যুব শক্তি। ইন্টারনেটের মাধ্যমে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল এরিয়াতে ছেলেরা রেজিস্ট্রেশন করবে, আমাদের কল্পনার অতীত ছিল। Nowadays is going, এবং এটাতে আমরা হ্যাবিচুয়েটেড হচ্ছি। এই ডিজিটাইজেশনের উপর বেস করে সোশ্যাল মিডিয়া চলছে, সত্য মিথ্যা মানুষ যাচাই করবে, কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর যে রাজনীতি অনেকটা ডিপেন্ড করছে, এটা আমরা উপলব্ধি করেছি 2019 সালের লোকসভা নির্বাচনে। মাঠে ময়দানে সর্বত্র তৃণমূল, ফেসবুকে বিরোধীরা ছিল। সাম্প্রদায়িকতার বিষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ছড়িয়েছে, আমরা ইগনোর করেছি। আমরা নেতার গাড়ি যাচ্ছে পেছনে ছুটছি, মানুষের ডোর টু ডোর পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু যেখানে একসাথে 1 কোটি 1.5 কোটি মানুষ ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য জিনিস জানতে পারছে, তাদের মনের ভেতরে মিছিল মিটিং করে আমরা ঢুকতে পারিনি। দল চিন্তা করেছে, দল ভেবেছে, দল ডিজিটাইজেশনের পথে হাঁটছে। আমি যুব শক্তির ব্যাপারে আরো দুটো কথা আপনাদের বলে আমি পার্সোনাল ইন্টারাকশনে যাব। আপনারা শুনলে অবাক হবেন, সোহমদা বলেছে ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোন পলিটিক্যাল পার্টি এত কম সময়ের মধ্যে 2,25,000 যুবযোদ্ধা যোগদান করেন। এটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে একটা নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক জয়, এটা অভিষেক ব্যানার্জির নৈতিক জয়, এটা যুবযোদ্ধার যারা রূপকার এখানে বসে আছেন, এটা আপনাদের জয়। কিন্তু এই জেলাতে দুটো জিনিসের উপর আমাদের মেইনলি ফোকাস করতে হবে। প্রথম ফোকাস যেটা আমাদের খুব প্রয়োজন, সেটা হচ্ছে আমরা যেটা একদম প্রথম দিকে বলেছিলাম, নন এআইটিসি জয়নিং ইজ আওয়ার ফার্স্ট প্রেফারেন্স। যারা এখনো পর্যন্ত কোনো পলিটিক্সের সাথে যুক্ত নয়, অথচ মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত করে রেখেছে, বিভিন্ন ক্লাব সংগঠন আছে যারা বিভিন্ন রকম কর্মসূচি নেয়, রক্তদান শিবির থেকে, চক্ষু পরীক্ষা থেকে শুরু করে, যেগুলো মানুষের কাজে লাগে। অনেক স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে যারা খেলাধুলার মাধ্যমে গ্রাম শহর ছেলেদেরকে তোলার চেষ্টা করে, জেলায় নিয়ে আসার চেষ্টা করে, রাজ্য স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক নন পলিটিক্যাল এনজিও আছে যেখান থেকে মানুষকে এই করোনার সময় বলুন, আমফান পরবর্তী সময় বলুন, তারাও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমাদের মূলত কিন্তু তাদেরকে বোঝাতে হবে, তাদের সাথে পার্সোনাল ইন্টারাকশন করতে হবে এবং তাদেরকে যুবযোদ্ধায় মূলত রেজিস্ট্রেশন করানোটাই আমাদের লক্ষ্য। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলার যে রেশিও আছে, এই রেশিওটা হচ্ছে নন এআইটিসি 57% এবং এআইটিসি 43%।